হ্যালো অ্যান্ড ওয়েলকাম সকলকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরও একটা নতুন ভিডিওতে। দিস ইজ ইউর মেন্টর সৈকত দাস। আর আজ আমরা শুরু করতে চলেছি তোদের মাধ্যমিকের জন্য খুব 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 দরকারি 36 নম্বরের প্রিপারেশন সিরিজের নবম এবং পর্ষদের পঞ্চম ভিডিও। এই সিরিজটা তুই পুরো দেখে নিতে পারলে তোর মাধ্যমিকের 36 কিন্তু কোথাও যাচ্ছে না। ভৌত বিজ্ঞান থেকে আমি এই নাম্বারটা তোকে কনফার্ম করিয়ে দিতে পারি। খেয়াল রাখিস, এর আগে আমি মোট 8খানা শর্ট কোয়েশ্চেনের ভিডিও করেছি, যার মধ্যে 4টে ছিল এবিটি এবং টার্গেট মিলিয়ে, বাকি 4টে ছিল কিন্তু পর্ষদ থেকে। ভিডিওগুলো তোরা আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে কিন্তু অবশ্যই দেখে নিতে পারি। এই ভিডিও সিরিজটা পুরো দেখে নে, আমি তোকে কথা দিয়ে রাখছি 36 কিন্তু পাক্কা হবেই। এর পাশাপাশি তোদের ভৌত বিজ্ঞানের জৈব রসায়ন, চলতরিতের ফার্স্ট পার্ট এবং অ্যামোনিয়ার ওয়ান শট রিভিশনে কিন্তু তোরা পেয়ে যাচ্ছিস আমার চ্যানেলে। অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখ, কারণ এইভাবেই মাধ্যমিকের আগে এবং তার পরেও তোদের জন্য বেস্ট পসিবল কিছু ভিডিও নিয়ে আসবো। মাধ্যমিকের ঠিক আগে আগে মাধ্যমিকের নাম্বার বাড়াবার কিছু টিপসেরও দেখ ভিডিও তোদের জন্য আমি নিয়ে আসবো। এই ভিডিওটাকে অবশ্যই লাইক করিস, পুরোটা দেখিস এবং বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করিস। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিস নতুন হলে। চলো শুরু করা যাক আমাদের প্রথম প্রশ্ন। কি বলে দিয়েছে? বলেছে প্রাকৃতিক সৌর পর্দা। নিশ্চয়ই বুঝতে পারছিস ওজোন উইল বি দ্য কারেক্ট অপশন, কারণ ওজোন স্তর কিন্তু অতি বেগুনি রশ্মিকে পৃথিবীতে আসতে বাধা দেয়। ঠিক আছে, পরের প্রশ্ন দেখি। বলেছে নির্দিষ্ট উষ্ণতায় গ্যাসের চাপ। আচ্ছা, নির্দিষ্ট উষ্ণতায় বলে দিয়েছে মানে কার ফর্মুলা? বয়েলের ফর্মুলা। গ্যাসের চাপ এবং গ্যাসের আয়তনের মধ্যে যে লেখচিত্রটা প্রত্যেকেই জানিস, বয়েলের সূত্রানুযায়ী চাপ এবং আয়তন পরস্পরের সাথে ব্যস্তানুপাতিক হয়। এবং আমি তোদের বারবার করে বলেছি, ব্যস্তানুপাতিক সম্পর্কে যে লেখচিত্র সেটা সর্বদা হয় সমপরাবৃত্ত। কেন সমপরাবৃত্ত হয় সেইটাও একটা শর্ট কোয়েশ্চেনের ভিডিওতে কিন্তু আমি ডিসকাস করেছি। সম্পূর্ণভাবে এঁকে ভালো করে ভিডিওগুলোকে দেখ, পরপর দেখতে থাক, একটা ভিডিও মিস করবি না সিরিজের। 36 আউট অফ 36 পাওয়ানো দায়িত্ব আমার। শুধু প্লেলিস্ট থেকে প্রত্যেকটা ভিডিও দেখে ফেল। নেক্সট, এনটিপিতে যে কোনো গ্যাসের আয়তন 5 লিটার হলে গ্যাসটির মোল সংখ্যা হবে। এটা আমি আগের দিন করিয়ে দিয়েছিলাম, কোনো একটা পেপারের মধ্যে হুবহু সেম দিয়েছিল। দেখ, এটা অ্যান্সার তো 0.22 হয়ে যাবে, কিন্তু কিভাবে না, আমি বলেছিলাম যে কোনো একটা গ্যাসকে এনটিপিতে যদি আমি 22.4 লিটার নিই, তার মানে সেটা কত মোল? 1 মোল। এগুলো এখন মুখস্থ হয়ে যাওয়ার কথা যারা প্রথম থেকে দেখছিস। আচ্ছা, 22.4 লিটার মানে যদি 1 মোল হয়, তাহলে 1 লিটার মানে কত মোল হবে? 1/22.4 মোল। আচ্ছা, 5 লিটার মানে কত মোল হয়ে যাবে? 5/22.4 মোল। এই 5/22.4-এরই নিয়ার অ্যাবাউট একটা ভ্যালু হচ্ছে 0.22 মোল। আশা করব ক্লিয়ার আছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। বলেছে কঠিন পদার্থে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। দেখো তো, আলফা ইকুয়াল টু কি লিখতে পারি? β/2 ইকুয়াল টু কি লিখতে পারি? γ/3। আমাকে দিয়েছে কোনটা? আমাকে দিয়েছে এইটুকু। দেখো, β/2 ইজ দ্য কারেক্ট অপশন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখা যাক। বলছে নক্ষত্র ঝিকমিক করার কারণ। খুব ইম্পর্টেন্ট এবং আনকমন একটা প্রশ্ন, এটা মনে রাখবে। আলোর প্রতিসরণ। অনেকে কিন্তু ভুল করে বিক্ষেপণ লিখে দেয়, কেউ কেউ বিচ্ছুরণ লিখে দেয়। খুব ভালো করে মনে রেখো এটা। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন দেখা যাক। বলে দিয়েছে 24 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল দর্পণ। খেলা শেষ। দর্পণের কোনো ফোকাস দৈর্ঘ্যের চেঞ্জ হয় না, সে যে জলের মধ্যে ডোবা কি যেখানেই তুই নিয়ে যা, দর্পণের ফোকাস দৈর্ঘ্য যা ছিল তাই থাকবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। জল পরিশোধনের জন্য ব্যবহার করা হয়। ইউভি রশ্মি উইল বি দ্য কারেক্ট অপশন। চল দেখে নেওয়া যাক এটা কি বলে দিয়েছে। বলে দিয়েছে কিন্তু কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যকে 3 গুণ করা হয়েছে। তাহলে উৎপন্ন তাপ কত হবে? মন দিয়ে শোনো, উৎপন্ন তাপের রাশিমালা তুমি পেয়েছিলে জুলের সূত্র দিয়ে, H প্রপোর্শনাল টু I স্কোয়ার RT। তাহলে লেখা যেত না H ইকুয়াল টু I স্কোয়ার RT/J। একটা জিনিস মন দিয়ে শোন, এখানে তো কোথাও বিভব পার্থক্য নেই, কিন্তু তোরা তো জানিস ওহমের সূত্রানুযায়ী V প্রপোর্শনাল টু I। তার মানে যদি ভিটাকে 3 গুণ করা হয়, তাহলে আইটাও কত হয়ে যাবে বলো? 3 গুণ হয়ে যাবে। এইবার একটা কথা মন দিয়ে শোনো, আইটাকে করা হচ্ছে 3 গুণ, কিন্তু আই এর এখানে তো একটা স্কোয়ার দেওয়া আছে, তাহলে উৎপন্ন তাপের কি হয়ে যাবে? দেখো তো, আইটাকে যদি তুমি 3 গুণ করো, তাহলে আই এর মধ্যে স্কোয়ার থাকায় 3-এর স্কোয়ার 9 হয়ে যাবে। তাহলে উৎপন্ন তাপ তো 9 গুণ হবে। এটাকে একটুখানি অঙ্ক করেও যদি দেখানো যায়, তাহলে ধর এই ধরনের একটা আমি করে দেখাচ্ছি। ধর H ইকুয়াল টু দেওয়া আছে I স্কোয়ার RT/J। এখন আইটা কি হয়েছে? 3 গুণ হয়ে গেছে, তাহলে নতুন একটা আই তৈরি হবে। তো তাহলে ওটাকে আমি ধর নাম দিলাম আই, ধর নিউ নাম দিলাম IN। সেই IN-টা কত? আগের যে আই ছিল তার 3 গুণ একদম। তাহলে যদি আইটা 3 গুণ হয়, এইচটাও তো চেঞ্জ হবে। আমি ধর এইচ নিউ নাম দিলাম HN। কি হয়ে যাবে বল? IN স্কোয়ার
ইন্টু আর টি ডিভাইডেড বাই জে। এই যে আই এন যেটা আছে সেটা মানে কি রে, 3 ইন্টু আই, তাহলে 3 ইন্টু আই এর স্কোয়ার আর টি বাই জে ইকুয়াল টু কি লেখা যায় রে, দেখ 3 স্কোয়ার মানে 9, আর এই আই স্কোয়ার আর টি বাই জেটাকে আমি এক জায়গায় রাখলাম। দেখ তো আই স্কোয়ার আর টি বাই জে মানে কি, এইচ, তাহলে আমি লিখতে পারি তো এইচ নিউ ইকুয়াল টু 9 ইন্টু এইচ। এটাই তো দেখ বলতে চাইলো যে পূর্বের যে তাপ ছিল তার কত হয়ে যাবে, 9 গুণ হয়ে যাবে। ব্যাপারটা বুঝতে পেরেছো? চলো নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক কি বলে দিয়েছে। বলে দিয়েছে সুইচকে যুক্ত করা হয় লাইভ তারের সঙ্গে, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন, পর্যায়গত ধর্ম নয় কোনটা? পারমাণবিক গুরুত্ব তো পর্যায়গত ধর্ম, তড়িৎ ঋণাত্মকতা, আয়নন, পারমাণবিক ক্রমাঙ্ক, এটাই লিখতে হবে, আর কিছু করার নেই। চলো দেখি নেক্সট প্রশ্ন, কোন যৌগের ধাতব আয়নে অষ্টক পূর্ণ হওয়াটা সম্ভবই নয়? LiH উইল বি দ্য কারেক্ট অপশন। কেন? কারণ আমি শিখিয়েছি LiH কিন্তু দ্বৈত সূত্র পালন করে। এখানটায় লিথিয়াম এবং হাইড্রোজেন দুজনেই হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস ধারণ করে, সেই কারণে এরা অষ্টক সূত্র মানে না। নেক্সট, জলে দ্রবীভূত অবস্থায় H2SO4, KOH, NaCl এবং CH3COOH এর মধ্যে কোনটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য? সেটা কোনো প্রশ্ন হলো? CH3COOH। অ্যাসিডিক অ্যাসিড উইল বি দ্য মৃদু তড়িৎ বিশ্লেষ্য। নেক্সট প্রশ্ন দেখা যাক। বলেছে NaOH মিশ্রিত সোডিয়াম নাইট্রোপোসাইড দ্রবণে H2S গ্যাস চালনা করলে দ্রবণের বর্ণ কি হয়ে যাবে? বহুবার করানো হয়েছে, বহুবার। যৌগটার সংকেত, এই যে জটিল আয়নটা, যেটা পদার্থটা তৈরি হয় তার সংকেতটা পর্যন্ত আমি লিখিয়ে দিয়েছিলাম। নেক্সট প্রশ্ন দেখা যাক কি বলে দিয়েছে। বলেছে কপারের আকরিক কোনটা? দেখ চ্যালকোপাইরাইটিস লেখাই আছে, এইটা কিন্তু কপারের একটা খুব ভালো আকরিক। নেক্সট প্রশ্ন দেখি। বলেছে একই শ্রেণীর পরপর দুটি সমগণের মধ্যে আণবিক ভরের পার্থক্য কত? এগুলো যে কতবার এসছে আমার কোনো ঠিক ঠিকানা নেই। দেখো একটুখানি আরেকবার শিখিয়ে দিই, এটা CH3OH। আচ্ছা এর পরেরটাই কে, হায়ার হোমোলগটা কে, CH3CH2OH। তারপরেরটা কে গো, CH3CH2CH2OH। তার মানে তুমি যখনই অ্যালকোহলের সমগণীয় শ্রেণী বরাবর সব থেকে ছোট সদস্য থেকে আস্তে আস্তে বড়র দিকে যাচ্ছ, একটা করে CH2 অ্যাড হচ্ছে। আচ্ছা CH2 অ্যাড হওয়া মানে কত আণবিক ভর অ্যাড হওয়া? কার্বনের জন্য 12, হাইড্রোজেন দুটো আছে ফলে 2, অ্যান্সার হয়ে গেল 14। তাহলে ভরের পার্থক্য কত? 14। কারণ দেখো এর সাথে এর মধ্যে 14 পার্থক্য, আবার এর সাথে এর মধ্যে 14 পার্থক্য, তাহলে এটাই তো তোমাকে জানতে চেয়েছে। আশা করছি প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো করে রেডি করতে পারলি। এবার চলো দেখা যাক 2 দাগের প্রশ্নগুলোর মধ্যে প্রথমটা কি দিয়ে দিয়েছে। 2.1 দেখি কি বলে দিয়েছে। বলেছে বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি হয়? প্রত্যেকেই জানিস, ট্রোপোস্ফিয়ার ইজ দ্য কারেক্ট অপশন। নেক্সট প্রশ্ন দেখে যাক কি বলে দিয়েছে। বলেছে আগুনে বরফ কাকে বলা হয়? এটাও দেখ অনেকে জানিস, মিথেন হাইড্রেট যেটা আছে সেই মিথেন হাইড্রেটকে কিন্তু বলা হয়ে থাকে আগুনে বরফ। এই মিথেন হাইড্রেটের সংকেতটা একটুখানি জেনে রাখ, 4CH4.23H2O। আশা করব ক্লিয়ার আছে। নেক্সট প্রশ্ন দেখা যাক কি বলে দিয়েছে। বলেছে বায়ুতে উপস্থিত একটি গ্যাসের নাম লেখো যার পরিমাণ বাড়লে বিশ্ব উষ্ণায়ন ঘটে। এটা দেখ আমাদের ভিলেন কার্বন ডাই অক্সাইড হবে। নেক্সট প্রশ্ন দেখা যাক। বলে দিয়েছে চার্লস এবং বয়েলের সাধারণ ধ্রুবক কোনটা? দেখ আমি একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি, এটা অ্যান্সার তো হয়ে যাবে গ্যাসের ভর, সবাই জানিস। অ্যান্সারটা টেকনিকটা একটুখানি শিখে নে। দেখ আমি 4খানা জিনিস এখানে লিখছি, একটা হচ্ছে গ্যাসের চাপ, একটা হচ্ছে গ্যাসের আয়তন, একটা হচ্ছে গ্যাসের ভর, আরেকটা হচ্ছে গ্যাসের উষ্ণতা। মাথায় রাখবি যদি দুজনের মধ্যে সম্পর্ক হয় তাহলে বাকি দুজন ধ্রুবক থাকবে। আমরা যখন বয়েলের সূত্রের কথা বলছি তখন সম্পর্ক কার কার মধ্যে বল? ভি এর সাথে পি এর সম্পর্ক। যদি ভি এর সাথে পি এর সম্পর্ক হয় তাহলে ধ্রুবক কাদের কাদের থাকা উচিত বল? গ্যাসের ভর আর গ্যাসের উষ্ণতাকে দেখ ধ্রুবক থাকা উচিত। আচ্ছা যখন চার্লসের সূত্রের কথা দেখ বলছি, কার কার মধ্যে সম্পর্ক? ভি এর সাথে টি এর সম্পর্ক। যদি ভি আর টি এর মধ্যে সম্পর্ক হয় তাহলে ধ্রুবক কারা কারা থাকবে বল? গ্যাসের চাপ এবং গ্যাসের ভর ধ্রুবক থাকবে। দেখ দুটো জায়গার মধ্যেই ধ্রুবক কে আছে? গ্যাসের ভর, ওই জন্যই তো ভরটা লিখলাম। নেক্সট প্রশ্ন দেখা যাক। বলে দিয়েছে একই চাপ ও উষ্ণতায় সম আয়তন অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড গ্যাসে পরমাণুর সংখ্যা সমান, এটা সত্য না মিথ্যা? মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন, মারাত্মক ইম্পর্টেন্ট। এখন তোরা ভাবছিস এটা তো একদম সত্য, অ্যাভোগাড্রো সূত্র, কিন্তু না ভাই, এটা হচ্ছে মিথ্যা। কারণটা হচ্ছে তুমি অ্যাভোগাড্রো সূত্রটা যদি ঠিক মতো খেয়াল না করো তাহলে এটা ভুল উত্তর দেবে। ভালো করে দেখ অ্যাভোগাড্রো কি বলেছিলেন। বলেছিলেন একই চাপ ও উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে
এখানে কি দিয়ে দিয়েছে? পরমাণু দিয়ে দিয়েছে, ওই জন্যই তো এটা মিথ্যা হলো। অণু যদি দিত তাহলে কিন্তু ঠিক হতো। এবার পরমাণু দিয়েছে মিথ্যা কেন? কারণটা একটু দেখ। ধর অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডের আমি একটা করে অণু নিয়েছি। অক্সিজেনের একটা অণুতে কটা পরমাণু থাকে? দুটো। কার্বন ডাই অক্সাইডের একটা অণুতে কি দেখতে পাচ্ছিস? দুটো অক্সিজেন একটা কার্বন ডাই অক্সাইড, মানে 3খানা পরমাণু। তাহলে পরমাণুর সংখ্যা তো সমান নয়। ক্লিয়ার আছে? ব্যাপারটা বুঝতে পেরেছো? অণুর সংখ্যা যদি দিত একদম ধর করে সত্য লিখে দিতে। নেক্সট প্রশ্ন বলেছে কোন পদার্থের একটি মাত্র প্রসারণ গুণাঙ্ক আছে? দেখ, কঠিনের ক্ষেত্রে 3টে থাকে, গ্যাসের ক্ষেত্রে কিন্তু আয়তন আর চাপ দুটো থাকে, তরলের ক্ষেত্রে কিন্তু কেবলমাত্র একটা থাকে। তোরা বলবি স্যার দুটো থাকে তো? না, দুটো থাকে না। আয়তনেরই দুটো থাকে, কিন্তু প্রসারণ গুণাঙ্ক তো একটাই, আয়তন প্রসারণ গুণাঙ্ক, সেটা প্রকৃত হোক কি আপাত হোক। নেক্সট প্রশ্ন, এসআই পদ্ধতিতে আয়তন প্রসারণ গুণাঙ্কের একক কি? মা, এটা আবার অ্যান্সারটাও দেখো, মানে যাক একটুখানি কেমন একটা মিল টাইপের প্রশ্ন। আর এসআই পদ্ধতিতে আয়তন প্রসারণ গুণাঙ্কের একক কিন্তু দেখ, তোকে দেখ যাই প্রসারণ গুণাঙ্ক বলে দিয়ে থাকুক, এসআই পদ্ধতিতে সবসময় তার একক হবে কেলভিন ইনভার্স। আশা করছি ক্লিয়ার আছে। নেক্সট প্রশ্ন দেখা যাক। বলে দিয়েছে আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও। আচ্ছা, বিচ্ছুরণ বলে দিয়েছে, কিন্তু বিচ্ছুরণের প্রাকৃতিক এক্সাম্পল কি হয়ে যাবে বল? রামধনু হয়ে যাবে। এটাই যদি তোকে বলতো আলোর বিক্ষেপণের একটা প্রাকৃতিক দৃষ্টান্ত বা উদাহরণ দাও, সেটা কি হয়ে যেত? আকাশের নীল রং। দিনের বেলায় লিখে রাখ অবশ্যই, দিনের বেলায় আকাশের নীল রং। ঠিক আছে, এটা কিন্তু হচ্ছে এই বিক্ষেপ পথ লিখে দিয়েছি কেন রে? বিক্ষেপণের এক্সাম্পল। মুছেও না, দেখ এই এটা বদমাস। চলো নেক্সট দেখি। বলেছে রৈখিক বিবর্ধনের একক কি? দেখ, রৈখিক বিবর্ধন কিন্তু একটা এককহীন রাশি। কেন এককহীন রাশি? কারণ রৈখিক বিবর্ধনটাকে আমরা প্রকাশ করতে পারি এইভাবে যে প্রতিবিম্বের দৈর্ঘ্য ডিভাইডেড বাই বস্তুর দৈর্ঘ্য, অথবা তুই এটাকে লিখতে পারিস প্রতিবিম্বের দূরত্ব ডিভাইডেড বাই বস্তুর দূরত্ব। তুই যাই লিখিস, প্রতিবিম্বের দৈর্ঘ্যের একক যা বস্তুর দৈর্ঘ্যেরও তো একক তাই, প্রতিবিম্বের দূরত্বের একক যা বস্তুর দূরত্বের একক তাই। তাহলে দুটো সমজাতীয় রাশির অনুপাত হয়ে যাচ্ছে বলে রৈখিক বিবর্ধন একটা এককহীন রাশি হয়ে যাচ্ছে। নেক্সট প্রশ্ন বলেছে একটা অহমীয় পরিবাহীর নাম লেখো। অবশ্যই যে কোনো ধরনের অর্ধ পরিবাহী একটা অহমীয় পরিবাহী হবে। ঠিক আছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে দেখো সিলিকন। তুমি জার্মেনিয়ামও দেখো লিখতে পারো। নেক্সট প্রশ্ন বলেছে তেজস্ক্রিয়তার একক লেখো। খুব মন দিয়ে শোনো, তেজস্ক্রিয়তার একক হচ্ছে বেকারেল। কিন্তু প্রশ্ন এটা নয়, প্রশ্নটা হচ্ছে এই বেকারেলের সঙ্গে বিভিন্ন জিনিসের সম্পর্ক পরীক্ষাতে দেয়। যেমন ধরো তোমাকে বললো 20-র সাথে বেকারেলের সম্পর্ক, তাহলে মনে রেখো 1/20 ইকুয়াল টু 3.7 ইন্টু 10⁻10 বেকারেল। আবার ধরো তোমাকে দিল রাদারফোর্ডের সাথে সম্পর্ক, তাহলে সেটাও হয়ে যাবে দেখো 3.7 ইন্টু 10⁻4 রাদারফোর্ড। রাদারফোর্ডকে 8 দিয়ে লেখা হয়। ঠিক আছে, 8D মানে রাদারফোর্ড, BQ মানে বেকারেল। আশা করছি সম্পর্কগুলো প্রত্যেকেই পেরে যাবি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখা যাক কি বলে দিয়েছে। বলেছে বার্লোভ চক্রের মধ্যে এসি প্রয়োগ করলে কি ঘটবে? চক্রের ঘূর্ণন বন্ধ হয়ে যাবে। চক্রের ঘূর্ণন বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, বার্লোভ চক্রে সর্বদা ডিসি প্রবাহ ব্যবহার করতে হয়, এসি বা অল্টারনেট কারেন্ট ইউজ করলেই কিন্তু চক্রের ঘূর্ণন বন্ধ হবে। নেক্সট প্রশ্ন সামঞ্জস্য বিধান। বলেছে একটা ক্ষারীয় মৃত্তিকা ধাতু, অবশ্যই ম্যাগনেসিয়াম হবে, দেখতে পাচ্ছি আমি 2.11.1। কাঁসা, মনে রাখার টেকনিক শিখিয়েছিলাম, যারা আগের ভিডিওগুলো দেখিসনি অবশ্যই দেখে নে, 8খানা ভিডিও করা আছে কিন্তু, প্লাস একটা 2 নম্বরের কোয়েশ্চেন লেখার ভিডিও দিয়েছি, এবং এটাও বলেছি যার যা প্রবলেম হবে পার্সোনালি হোয়াটসঅ্যাপে আমাকে পাঠাতে 2 নম্বরের প্রশ্ন, সেগুলো সব অ্যান্সার করে দেবো উইথ ইওর নেম। দেখো কাঁসা কি হয়ে যাবে? কপার আর এসএন, মানে স্ট্যানার্স যেটাকে বলা হয়ে থাকে, 2.11.2। ঠিক আছে, নেক্সট প্রশ্ন পরীক্ষাগারে N2 গ্যাস প্রস্তুতির রাসায়নিক বিকারক অ্যামোনিয়াম ক্লোরাইড 2.11.3। 4 নম্বর অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইড। কেউ কি আমাকে একটুখানি বক্সাইডের সংকেতটা নিচে কমেন্ট সেকশনে লিখতে পারবে? দেখি। বলে দিয়েছে ক্যালসিয়াম অক্সাইড অণু লুইস ডট গঠন চিত্র অঙ্কন করে দেখাও। প্রচুর শিখিয়ে দিয়েছে এগুলো শর্ট কোয়েশ্চেনের ভিডিওতে, আশা করছি এখন সবাই পারবি। 2 নম্বরের ভিডিওটার মধ্যেও কিন্তু শিখিয়েছি 2খানা, যাক এবার একটুখানি দেখে নে। ক্যালসিয়ামের কিন্তু দেখে নে, প্রত্যেকে একটু বড় করতে হবে এটা। ক্যালসিয়ামের কিন্তু যে ইলেকট্রন সংখ্যা সেটা হচ্ছে 20, আর অক্সিজেনের কিন্তু হচ্ছে 8। আমি যদি একটুখানি কে এলিমেন্ট বিন্যাস করে দেখাই তোদেরকে, তাহলে দেখ ক্যালসিয়াম লিখে দেওয়া যায় 2 8 8 2, আর অক্সিজেন লিখে দেওয়া যায় 2 6।
এবার বিষয়টা হচ্ছে এদের মধ্যে তড়িৎযোজী বন্ধন হবে না সমযোজী বন্ধন হবে বুঝবো কি করে? এটা বোঝারও টেকনিক এতদিন ধরে তোদেরকে বলে আসছি, যারা রেগুলার দেখছিস তারা পারবি। দেখ, সবাই চায় তাদের নিকটতম নিষ্ক্রিয় মৌলের মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করতে। এখন ক্যালসিয়ামের নিকটতম নিষ্ক্রিয় মৌলকে আর্গন, তার ইলেকট্রন বিন্যাস কত? 288। অক্সিজেনের নিকটতম মৌলকে নিষ্ক্রিয় মৌল নিয়ন, তার ইলেকট্রন বিন্যাস কত? 28। খেয়াল রাখিস, প্রত্যেকেই চায়, এটা শর্টকাট মনে রাখ, প্রত্যেকেই চায় তাদের শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন পূরণ করতে। ক্যালসিয়াম দেখতে পাচ্ছে আমাকে মাত্র 2টো ইলেকট্রন ছাড়তে হবে, তাহলেই আমার শেষ কক্ষে 8টা ইলেকট্রন হয়ে যাবে। কারণ যখনই ও 2টো ইলেকট্রন ছাড়বে এন কক্ষপথ পুরোপুরি ক্যান্সেল হয়ে যাবে, এম কক্ষপথটাই লাস্ট কক্ষপথ হয়ে যাবে এবং সেখানে দেখ 8টা ইলেকট্রনই আছে। অক্সিজেন চাইছে আমাকে আর মাত্র 2টো ইলেকট্রন কেউ দিয়ে দিক, তাহলেই আমি কিন্তু নিয়ন হয়ে যাব, তার মানে আমার শেষ কক্ষে 8টা ইলেকট্রন হয়ে যাবে। এটাই গল্প, যে শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন পূরণ করার জন্য বা পূরণ করার জন্য যদি কাউকে ইলেকট্রন ছাড়তে হয় আর কাউকে যদি নিতে হয়, তাহলে সেটা হয়ে যাবে তড়িৎযোজী বন্ধন। এটাকে আমি বলেছি ওয়ান সাইডেড লাভ। এ শুধুমাত্র দেবে, আর এ কিন্তু ইন রিটার্ন কিছু দেবে না, শুধু নিয়েই নেবে। ব্যাপারটা বুঝতে পারছো? তড়িৎযোজী বন্ধন যদি হতো, দুজনেরই প্রয়োজন থাকতো, বোথ সাইডেড লাভ হতো। এগুলো সব শিখিয়েছি কিন্তু, এবার আর একটুখানি দেখে নাও ভিডিওগুলো, সবাই দেখ, কেউ মিস করিস না জিনিসগুলো, পরীক্ষাতে ফুল নাম্বার পেতেই হবে কিন্তু শর্ট কোয়েশ্চেনে। দেখ এবার একটুখানি কি করে করতে হয়। ক্যালসিয়াম, এখানটায় লিখছি অক্সিজেন। ক্যালসিয়ামের শেষ কক্ষপথে দেখ 2টো, আমি 2টো ইলেকট্রন দেখিয়ে দিলাম। অক্সিজেনের শেষ কক্ষপথে দেখ 6টা, আমি দেখ 6টা ইলেকট্রন ডট দিয়ে এরকম করে দেখিয়ে দিলাম। 4টে 6টা হয়েছে। এবার ক্যালসিয়ামকে 2টো ইলেকট্রন ছাড়তে হবে, অক্সিজেনকে 2টো ইলেকট্রন নিতে হবে, তো দিয়ে দাও, অক্সিজেনকেই দিয়ে দাও সরাসরি। ব্যাপারটা বুঝতে পারছো? যেহেতু তড়িৎযোজী বন্ধন আমরা আগেই দেখে নিয়েছি, সরাসরি অক্সিজেনকে দিয়ে দেবো। এইবার দেখো, একটু খেয়াল রাখ, নিচে নিচে ইলেকট্রন বিন্যাসগুলো করে দেখাতে হয়। 2 8 8 2 2 8 6, এই সরি 2 6। এবার একটুখানি মন দিয়ে দেখ, ক্যালসিয়াম যেহেতু 2টো ইলেকট্রন ছাড়লো, সেই কারণে তার মাথার উপর চলে এলো 2+, আর ইলেকট্রন বিন্যাসটা কত হয়ে গেল? 2 8 8। ঠিক আছে। অক্সিজেন যেহেতু 2টো ইলেকট্রন নিল, সেই কারণে তার ইলেকট্রন বিন্যাসটা হয়ে গেল দেখ 2 8, আর 2টো ইলেকট্রন নেওয়ার জন্য মাথার উপর চলে এলো 2-। এবার একটুখানি ইলেকট্রনগুলো দেখিয়ে দিই, বল। দেখ, এখানটায় 2টো ছিল, 2টো আছে, 2টো ছিল, 2টো আছে, 2টো ছিল, 2টো আছে, তার মানে মোট 6টা ছিল। ক্যালসিয়াম থেকেও সে দেখ 2খানা পেলো, তাহলে মোট কটা হয়ে গেল বল? 8টা হয়ে গেল। দেখ, ক্যালসিয়ামের ইলেকট্রনগুলোকে ক্রস ইলেকট্রন দিয়ে দেখিয়ে দিলাম। এবার এরা দুজন পরস্পরের সাথে ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশনের মাধ্যমে যুক্ত হবে ডিউ টু প্লাস মাইনাস, এবং তৈরি করবে কি বল? ক্যালসিয়াম অক্সাইড। আশা করবো বোঝা গেছে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখা যাক কি বলেছে। খুব ভালো একটা প্রশ্ন, অত্যন্ত চর্চিত প্রশ্ন। তোরা অনেকে আমাকে মেসেজ করেছিস যে দাদা আমি অ্যানোড মার্ক জানি, আমি পারবো, কিন্তু আমি লিখতে পারি না। খুব ভালো কথা, চলো একটুখানি দেখাটাও পুরো দেখিয়ে দিই, আজকে সুযোগ পেয়ে গেছি। অ্যানোড মার্ক বিষয়টা একটুখানি শোন। দেখ, তোরা প্রত্যেকেই জানিস, আমরা যখন তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিকে ব্যবহার করে কপার বিশুদ্ধীকরণ করি, আমি পুরো একদম ডিটেলে একদম প্রথমে এখানটা পুরো এই জায়গাটার মধ্যে পুরো বোঝাবো, পরের পেজ একটা এক্সট্রা করব, সেখানে পুরো থিওরিটা লিখে দেবো। দেখ, যখন কপার বিশুদ্ধীকরণ করি আমরা, তখন আমাদের ক্যাথোড আর অ্যানোড তো দুটোই ব্যবহার করতে হয়। আমরা কিন্তু দেখ ক্যাথোড রূপে ইউজ করি, এইভাবে লিখি, হ্যাঁ দাঁড়া, ক্যাথোড রূপে আমরা ইউজ করি বিশুদ্ধ তামার পাত, আর আমরা অ্যানোড রূপে ইউজ করি অশুদ্ধ বা অবিশুদ্ধ তামার পাত। এইবার একটুখানি মন দিয়ে শোন, তোরা প্রত্যেকে মেকানিজমটা জানিস যে অ্যাকচুয়ালি হয়টা কি। এখানে হয় যেটা, সেটা হচ্ছে অশুদ্ধ তামার পাত থেকে, অর্থাৎ অ্যানোড থেকে যে তামা বা কপার ধাতুটা থাকে, সেটা কপার 2+ রূপে দ্রবণের মধ্যে চলে আসে। এবার দ্রবণের মধ্যে থাকা এই যে কপার 2+ যেটা আছে, সেটা তো একটা ক্যাটায়ন। ক্যাটায়ন কোন দিকে যাবে বল? ক্যাথোডের দিকে যাবে, এবং ক্যাথোডের মধ্যে গিয়ে এই কপার 2+টা কপার ধাতু রূপে জমতে থাকবে। তাহলে তুই কি বুঝতে পারলি অ্যানোড আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হচ্ছে, কারণ অ্যানোড থেকেই তো কপারটা কপার 2+ রূপে বেরিয়ে আসছে, আর উল্টো দিকে ক্যাথোডের মধ্যে গিয়ে সেটা কপার রূপে জমছে বলে ক্যাথোড আস্তে 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 পুরু হচ্ছে। অ্যানোডটার মধ্যে আমরা নিয়েছিলাম অশুদ্ধ কপার পাত, তার মানে সেটার মধ্যে তামার সাথে কিছু অশুদ্ধি মিশে রয়েছে, সেই অশুদ্ধিগুলো থেকে তামাটাকে আমরা আলাদা করে নিচ্ছি এই পদ্ধতির মাধ্যমে, কারণ এখানটায় গিয়ে যে জমছে সে তো শুধুমাত্র তামা, কোনো অশুদ্ধি তো যাচ্ছে না রে ভাই। তাহলে এই যে পদ্ধতির মাধ্যমে আমরা এই অ্যানোডের মধ্যে নেওয়া অশুদ্ধ
শুদ্ধ তামার পাত থেকে অশুদ্ধিগুলোকে দূর করে বিশুদ্ধ কপারকে সেপারেট করতে পারছি? প্রশ্নটা উঠছে, এই অশুদ্ধ তামার পাতের মধ্যে অশুদ্ধি রূপে কি কি থাকে লিখে নাও। 2 রকমের অশুদ্ধি থাকে, অনেকে জানে না এগুলো। অশুদ্ধিগুলো হচ্ছে উচ্চ তড়িৎ ধনাত্মক একটা অশুদ্ধি আছে কতগুলো, আবার নিম্ন বা কম তড়িৎ ধনাত্মক। 2 প্রকারের অশুদ্ধি থাকে ভাই। নিম্ন তড়িৎ ধনাত্মক অশুদ্ধি আছে। উচ্চ তড়িৎ ধনাত্মক অশুদ্ধিগুলোর মধ্যে আছে আয়রন, আছে জিঙ্ক, আছে নিকেল। নিম্ন তড়িৎ ধনাত্মকের মধ্যে আছে দেখ গোল্ড, আছে প্ল্যাটিনাম, আছে সিলভার। এখন বিষয়টা হচ্ছে কোন অশুদ্ধিগুলো আসলে অ্যানোড মাড। মনে রাখ, এই যে উচ্চ তড়িৎ ধনাত্মক যে অশুদ্ধিগুলো আছে এরা কপার 2+ সাথেই দ্রবণের মধ্যে চলে আসে, নিয়ে তারা দ্রবণের মধ্যে দ্রবীভূত হয়ে যায়। ক্যাথোডে যায় না কিন্তু, দ্রবীভূত হয়ে যায়। আর অ্যানোড মাড রূপে অ্যানোডের তলায় পড়ে থাকে, কাদা রূপে পড়ে থাকে এই নিম্ন তড়িৎ ধনাত্মক অশুদ্ধিগুলো। এই জন্যই তোরা পড়েছিস অ্যানোড মাডের মধ্যে সোনা, রূপো, প্ল্যাটিনামের মতো মূল্যবান ধাতু পাওয়া যায়। আশা করবে এবার বিষয়টা একটু একটু করে ক্লিয়ার হচ্ছে। অ্যানোডটা এরকম একটা মসলিনের থলির মধ্যে ঢোকানো থাকে, ওই থলির নিচেটা এরকম ভাবে অ্যানোড মাড পড়ে থাকে। এবার পুরো বিষয়টাকে একটুখানি লিখে দিই তোদের কাছে। এইভাবে লেখ, আমি এটাকে একটুখানি কালো কালিটা দিয়ে লিখি। লেখো কপারের তড়িৎ পরিশোধনের বা পরিশোধন পদ্ধতিতে, কপারের তড়িৎ পরিশোধন পদ্ধতিতে অ্যানোড রূপে ব্যবহৃত অশুদ্ধ কপার পাত থেকে কপার পরমাণু 2টি ইলেকট্রন বর্জন করে Cu2+ আয়ন রূপে দ্রবণে চলে আসে এবং সেটি পরবর্তীকালে ক্যাথোডে গিয়ে বিশুদ্ধ কপার রূপে জমতে থাকে। এই পদ্ধতিতে অ্যানোড ক্ষয়প্রাপ্ত হয় ও ক্যাথোড পুরু হয়। হয়েছে? এতটা পর্যন্ত সবাই বুঝতে পারছিস? আমার হাতের লেখা যাচ্ছে তাই হয়েছে, কারণ স্টাইলাস দিয়ে আমি লিখতে একটু অসুবিধা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এতটা পর্যন্ত আশা করছি প্রত্যেকের বোঝা গেছে যে ক্যাথোডটা পুরু হচ্ছে আর অ্যানোডটা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। এই ছিল একদম প্রথম ব্যাপারটা। এইবারে শোনো, এইবারে এক্ষেত্রে অ্যানোডগুলিকে সূক্ষ্ম মসলিনের থলি দিয়ে ঘিরে রাখা হয়। হয়েছে? এই পদ্ধতি চলাকালীন অ্যানোডে মানে হচ্ছে এই অশুদ্ধ কপারের মধ্যে অশুদ্ধি রূপে উপস্থিত উচ্চ তড়িৎ ধনাত্মক, এক্স্যাক্ট এইটা লিখবি পরীক্ষাতে ফুল মার্কস, আর অন্য কিছু লিখবি কোথাও না কোথাও নাম্বার কেটে দেবে। উচ্চ তড়িৎ ধনাত্মক ধাতু
যেমন আয়রন, জিঙ্ক, নিকেল ইত্যাদি দ্রবণে চলে আসে। আচ্ছা, দ্রবণে চলে আসে লেখানো হবে না, দ্রবণে এভাবে দ্রবীভূত হয় এবং কম তড়িৎ ধনাত্মক মূল্যবান ধাতু যেমন সোনা হতে পারে, প্ল্যাটিনাম হতে পারে, সিলভার হতে পারে ইত্যাদি অন্যান্য অশুদ্ধির সাথে মিশে অ্যানোডের নিচে মসলিনের থলির মধ্যে কাদার আকারে জমতে থাকে। একেই অ্যানোড মাড বলা হয়। এই লাস্টে এই কথাটাও লিখতে হবে আর কি, একেই অ্যানোড মাড বলে। আমার দায়িত্ব তোদেরকে একদম প্রপার জিনিসটা প্রোভাইড করা, এবং আমি তোদেরকে এমন একটা ডেফিনেশন প্রোভাইড করেছি যেটা মাধ্যমিকের যে কোনো অ্যান্সার শিটই আসুক না কেন, আসলে টিচারদের কাছে এক ধরনের অ্যান্সার শিট আসে যে এই কথাগুলো লেখা থাকলে তবে তাকে নাম্বার দাও। ওই অ্যান্সার শিটের মধ্যে এর বাইরে কোনো কথা থাকতেই পারে না। ব্যাপারটা বুঝতে পেরেছিস? আচ্ছা, অনেক সময় দেয় অ্যানোড মাডের গুরুত্ব কি? অ্যানোড মাডের গুরুত্বটাই এটা যে অ্যানোড মাডের মধ্যে মূল্যবান ধাতু সোনা, প্ল্যাটিনাম, রূপো ইত্যাদি পাওয়া যায়, ব্যাস, আর কিচ্ছু না। নেক্সট প্রশ্ন দেখা যাক। বলে দিয়েছে তড়িৎ বিশ্লেষণের সময়, এই প্রশ্নটাও কিন্তু দেখবি আমি একটুখানি তোদেরকে ওই আগের কোনো একটা সেটের মধ্যে করিয়ে দিয়েছিলাম যে অ্যাকচুয়াল যখন তড়িৎ বিশ্লেষণ করা হয়ে থাকে তখন কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়। ব্যাপারটা বুঝতে পারছিস? বিভিন্ন ধরনের কেস আছে, যেমন ধর তোকে বলি, এইটা প্রশ্নটা কি বলেছে আগে দেখি। বলেছে তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটায়? উত্তর হচ্ছে তড়িৎ শক্তি। কিন্তু এই বিষয়টাকে কিন্তু দুরকম ভাবে এক্সপ্রেস করা যায়, কিভাবে একটুখানি মন দিয়ে দেখ। এই প্রশ্নটা তোকে বলতে পারে যে তড়িৎ বিশ্লেষণের সময়, আমি দুটো কেসই লিখে দিচ্ছি আবার, যারা নতুন দেখছিস তাদের জন্য, অবশ্যই আগেরগুলো দেখে নে। তড়িৎ বিশ্লেষণের সময় কি হয়? আবার একটা তোকে এরকম প্রশ্ন দিতে পারে যে তড়িৎ রাসায়নিক কোষে কি হয়? এই দুটো জিনিস কিন্তু আলাদা, এই দুটোর মধ্যে ঘাবড়ে যাবি না একটু বিষয়টা মন দিয়ে শোন। যখন তড়িৎ বিশ্লেষণ হয় তখন তড়িৎ শক্তি কনভার্ট হয় ইন্টু রাসায়নিক শক্তি, আর যখন তড়িৎ রাসায়নিক কোষের কথা বলি আমরা তখন কিন্তু রাসায়নিক শক্তি কনভার্ট হয় ইন্টু তড়িৎ শক্তি। এই দুটো কথা কিন্তু খুব ভালো করে খেয়াল রাখিস, ঠিক আছে? চলো, আচ্ছা, এইটা তাহলে তড়িৎ শক্তি হয়ে গেল, কারণ এইটা দেখো তড়িৎ বিশ্লেষণের সময় বলে দিয়েছে সেই কারণে। নেক্সট বলে দিয়েছে, আচ্ছা এইটা একটা খুব ভালো প্রশ্ন, কি বলে দিয়েছে? বলেছে জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে 11.2 লিটার গ্যাস উৎপন্ন হয়। তোরা জানিস প্রত্যেকে ক্যাথোডে কি গ্যাস উৎপন্ন হয়? হাইড্রোজেন। এবং একই চাপ ও উষ্ণতায় অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তন কত হবে? আচ্ছা, খুব ভালো কথা। প্রত্যেকেই জানিস যে জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন হাইড্রোজেন আর অ্যানোডে উৎপন্ন অক্সিজেনের যে অনুপাত হয়ে যায় সেটা হচ্ছে 2:1। এখান থেকে তুই বুঝতে পারছিস যে হাইড্রোজেনের আয়তনটা যা হয় অক্সিজেনের আয়তনটা কিন্তু তার হাফ হয়, কারণ 2কে হাফ করলেই তো 1 চলে আসে। তাহলে হাইড্রোজেনের আয়তনটা তোকে দিয়ে দিয়েছে কত বল? 11.2 লিটার। তাহলে অক্সিজেনের যে আয়তন সেটা এর হাফ হয়ে যাবে, মানে অ্যান্সার হয়ে যাবে 5.6 লিটার। আশা করব ক্লিয়ার। নেক্সট প্রশ্ন দেখা যাক কি বলে দিয়েছে। বলে দিয়েছে SO2 কে SO3 তে রূপান্তরকরণের সময় প্রক্রিয়াটিতে অনুঘটক কোনটা সব থেকে বেশি উপযোগী হবে? ভ্যানাডিয়াম পেন্টক্সাইড, V2O5। ঠিক আছে, আরো অনেক অনুঘটক আছে, তুই সেগুলো লিখতে পারিস। নেক্সট, চ্যালকোজেন শব্দের অর্থ কি? উত্তর হচ্ছে আকরিক উৎপাদক। ঠিক আছে,
এর পাশাপাশি আরও দুখানা শিখিয়ে রাখি। নিক্টোজেন, গ্রুপ 15। সেই নিক্টোজেন শব্দের অর্থ কি? অর্থটা হচ্ছে শ্বাসরোধকারী গ্যাস উৎপাদক। যদি কন্টেন্ট ভালো লেগে থাকে আমি সবাইকে একটাই রিকোয়েস্ট করছি, ভিডিওটাকে লাইক করে দে, বন্ধুদের সাথে শেয়ার করে দে, এবং চ্যানেলটার মধ্যে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দে। শ্বাসরোধকারী গ্যাস উৎপাদক। আর এর সাথেই আরেকটা জিনিসও বলে রাখি নিক্টোজেনের পাশাপাশি, সেটা হচ্ছে হ্যালোজেন। হ্যালোজেন কথাটার অর্থ হচ্ছে সামুদ্রিক লবণ উৎপাদক। আচ্ছা, অনেকে আমাকে 11-এর কেমিস্ট্রির কথা বলছিল। 11-এর কেমিস্ট্রি ক্লাস মার্চ মাস থেকে শুরু হবে। অফলাইন অনলাইন দুটোই হয়। আমার মনে হচ্ছে অনলাইনের বেশি করবে, সেই কারণে অনলাইন ব্যাচটাই শুরু করতে হবে। দেখা যাক, মার্চ মাস হোক, মাধ্যমিকটা আগে দে, তারপরে 11 সব এখন একটু দূরেই আছে। চলো, কি বলে দিয়েছে? বলেছে অ্যাসিটিলিনের HCC বন্ধন কোণের মান কত? দেখ, অ্যাসিটিলিন জিনিসটা আগে একটুখানি যদি আঁকি, এটাই তো অ্যাসিটিলিন। কি দেখতে পাচ্ছিস? দেখ, HCC বন্ধন কোণ মানে এইটার কথা বলেছে। অ্যাসিটিলিনের ক্ষেত্রে এই বন্ধন কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। যখন 11-এ উঠবি তখন আমি এই জিনিসগুলো সব শেখাবো যে কেন 180 ডিগ্রি হয়। ব্যাপারটা বুঝতে পারছিস? এর অনেক কারণ আছে। এর একটা হাইব্রিডাইজেশনের গল্প আছে, হাইব্রিডাইজেশন SP হয় এটার। তো এগুলো সব আস্তে 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 তখন শিখতে পারবি, ঠিক আছে? চলো একটুখানি মন দিয়ে পরের প্রশ্নটা দেখি এবার। বলে দিয়েছে সরলতম অ্যালকিন কোনটি? দেখো, অ্যালকিন দিয়ে দিয়েছে। তোরা প্রত্যেকে জানিস অ্যালকিনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n, এবং সেখানে n এর মিনিমাম ভ্যালুটা 2 হতে পারে। তাহলে C2H2 কত হয়ে যাবে বলো? 4। C2H4 মানে সরলতম অ্যালকিন কোনটা হয়ে গেল বলো? ইথিলিন হয়ে গেল। ঠিক আছে, ডান আছে। চলো নেক্সট প্রশ্ন। বলে দিয়েছে, এটা খুব ভালো প্রশ্ন। দেখো, এইটা কিন্তু বর্তমান টাইমসের জন্য খুব ইম্পর্টেন্ট। শুধুমাত্র এটা নয় যে তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হবে, বর্তমান সময়ের রেসপেক্টেও কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। কি প্রশ্ন? বলে দিয়েছে একটা কৃত্রিম জৈব বিশ্লেষ্য পলিমারের নাম লেখো। যেটা কৃত্রিমভাবে তৈরি স্টিল এটা জৈব বিশ্লেষ্য। অ্যান্সার দেখো লিখে দিচ্ছি, প্রত্যেকে লিখে নে, এর আগেও করিয়ে দিয়েছি এটা। পলি গ্লাইকোলিক অ্যাসিড, যেটাকে আমরা PGA বলে থাকি, অথবা তুই লিখতে পারিস আরেকটা, আমি কমা দিয়ে লিখে দিচ্ছি, পলিহাইড্রো বিউটারেট, যেটাকে PHB বলা হয়। এরই দেখ অপর একটা নাম আছে, সেটা হচ্ছে বায়োপল। ঠিক আছে, চলো নেক্সট। বলে দিয়েছে কি? বলেছে টেফলনের মনোমারের নাম কি? আচ্ছা, টেফলনের মনোমার, টেফলন জিনিসটা কি গো? টেফলন জিনিসটা হচ্ছে টেফলন জিনিসটা হচ্ছে পলি টেট্রা ফ্লুরো ইথিলিন। একদম যেভাবে লিখে লিখে শেখাচ্ছি ওরকমভাবে মুখস্থ করবি বিষয়গুলোকে। এই পলি টেট্রাফ্লুরো ইথিলিন থেকে জাস্ট পলি কথাটাকে বাদ দিয়ে দাও, তাহলে এর মনোমারটা কি চলে এলো? মনোমারটা চলে এলো টেট্রাফ্লুরো ইথিলিন। যারা যারা এই জিনিসগুলো জানিস না, আমার জৈব রসায়নের ওয়ান শটটা দেখ, ওইখানে কিন্তু আমি পুরো জিনিসটাকে শিখিয়ে দিয়েছি। সংকেত কিভাবে লিখতে হয়, মনোমার কিভাবে লিখতে হয়, কিভাবে মনে রাখতে হয়, সব। ওয়ান শট রিভিশনের পাশাপাশি যে শর্ট কোয়েশ্চেন সিরিজগুলো চলছে সেগুলো দেখ। আমি তোকে কথা দিচ্ছি মারাত্মক লেভেলের ইম্প্রুভমেন্ট হচ্ছে ছেলেমেয়েদের। তোরও হবে যদি তুই রেগুলার প্রত্যেকটা ভিডিও দেখতে থাকিস। অনেকগুলো ভিডিও আসবে এখনও, পুরো পর্ষদটা আমি সলভ করিয়ে দেবো, কোনো চাপ নেই। এর আগে দেখ 4খানা ABTA আর টার্গেট মিলিয়ে করেছি, তারপরে এইটা আমাদের পর্ষদের সম্ভবত 5 নম্বর ভিডিও চলছে, আর সব মিলিয়ে মোট 9 নম্বর ভিডিওটা পাবলিশ করছি আমি এবারে। আর এই ভিডিও টোটাল আমি আশা করছি 18 আর 4 22খানা মতো টোটাল ভিডিও আমি করব শর্ট কোয়েশ্চেনের, যেটা দেখে নিলে এর বাইরের কোনো প্রশ্ন আসার তো সম্ভাবনাই নেই। সব থেকে বড় কথা হচ্ছে টেকনিক। এই টেকনিকটা কিন্তু তোরা ভালো করেই শিখে যাচ্ছিস, ঠিক আছে, যে কিভাবে প্রশ্ন অ্যাটেম্প করতে হয়। আশা করছি প্রত্যেকে এই সেশনটাকে ভালো করে এনজয় করেছিস, খুব ভালো ভালো জিনিস শিখতে পেরেছিস। ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক কর, বন্ধুদের সাথে শেয়ার কর, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাক। দেখা হচ্ছে অন্য একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য প্রত্যেককে টাটা, বেস্ট অফ লাক।